লালমনিরহাটকে মাদক, জুয়া, যৌতুক ও বাল্য বিয়ে মুক্ত করার প্রত্যয় নিয়ে আজ শুরু হচ্ছে আলোকিত লালমনিরহাট আন্দোলনের কার্যক্রম। এই আয়োজনে অংশ নিচ্ছেন সরকারের কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী। লালমনিরহাটে আছেন আমাদের সহকর্মী সবুজ মাহমুদ। কর্মসূচির আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তিনি। সবুজ, কখন শুরু হবে কর্মসূচির মূল আনুষ্ঠানিকতা এবং মন্ত্রী প্রতিমন্ত্রীরা এর মধ্যে যোগ দিয়েছেন কিনা বা কখন যোগ দিবেন, এবং কর্মসূচিতে আজ আর কি কি রয়েছে বিস্তারিত জানাবেন আমাদের। মেজাবিন, আমি এখন আলোকিত লালমনিরহাটের অনুষ্ঠানের যেখানে উদ্বোধন হচ্ছে সিটিএম ইনস্টিটিউটের মাঠে আছি। এখানে কিন্তু ইতিমধ্যে যে পূর্ব নির্ধারিত যে অনুষ্ঠানটি সেটি শুরু হয়ে গেছে। ইতিমধ্যে প্রধান অতিথি স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু আসন গ্রহণ করেছেন মঞ্চে, এবং কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সেই অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ইতিমধ্যে অন্যান্য যেসব অতিথিরা আছেন তারা মঞ্চে আসন গ্রহণ করেছেন। আলোকিত লালমনিরহাট এই একটি সামাজিক আন্দোলন, যেটা হচ্ছে এখানে মাদক মুক্ত করা, যৌতুক এবং বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ে তোলার প্রত্যয়ে অনেক আগেই গঠিত হয়েছিল, যে যার প্রধান উদ্যোক্তা ছিলেন বর্তমান দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি অনেকদিন যেহেতু এই কার্যক্রমটা বন্ধ ছিল, আবার সেই আলোকিত লালমনিরহাটের কার্যক্রম পুনরায় শুরু করেছেন আজকে। এবং এইখানকার যারা সাধারণ মানুষ তারা কিন্তু এই আলোকিত লালমনিরহাটের প্রতি অনেক প্রত্যাশা রেখেছেন। তারা ধারণা করছেন যে এটি একটি সীমান্তবর্তী এলাকা, এবং এই সীমান্তবর্তী এলাকায় মাদকের প্রবণতা অনেক বেশি, এবং এই মাদকের প্রবণতা বেশি থাকার কারণে এখানে মাদক নির্মূল করা একটা বড় চ্যালেঞ্জ। এবং আলোকিত লালমনিরহাটের যেই সামাজিক আন্দোলন, সেই সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রতিটি ইউনিয়ন উপজেলা পর্যায়ে কমিটি গঠন করে দেওয়া হয়েছে, এবং তারা এই সকল সামাজিক যেসব সমস্যা আছে সেগুলোর জন্য তারা কাজ করবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জেলা উপজেলা থেকে কিন্তু এখানে এসে লালমনিরহাট শহরে আজকের আলোকিত যেই লালমনিরহাট অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান সেখানে অংশ নিয়েছেন, এবং অন্য যে মন্ত্রী প্রতিমন্ত্রীরা অতিথি হিসেবে আসার কথা তারা কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন, এবং তারা এই সাধারণ মানুষ এখানে প্রত্যাশা করছেন। সবুজ, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, লালমনিরহাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী সবুজ মাহমুদ। আলোকিত লালমনিরহাট কর্মসূচির আপডেট তিনি আমাদের জানাচ্ছিলেন। সরকার চট্টগ্রাম ও ঢাকার মধ্যে রেল যোগাযোগের সময় 2 ঘন্টা কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট পাশের পর শনিবার প্রথমবারের মতো নিজের শহর চট্টগ্রামে নেমে সাংবাদিকদের কথা জানান তিনি জানান, দেশের ভঙ্গুর অর্থনীতিকে প্রথমে স্থিতিশীল জায়গায় নিয়ে সম্ভাবনার দিকে চালিত করা সরকারের লক্ষ্য। তিনি আরো বলেন, খুব শিগগিরই চট্টগ্রাম হবে লজিস্টিক হাব এবং চট্টগ্রাম বিমানবন্দর হবে কার্গো ও প্যাসেঞ্জার হাব। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন, ছবি তুলেছেন বাবুন পাল। শনিবার সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অর্থমন্ত্রীকে স্বাগত জানাতে সমবেত হন দলের নেতাকর্মী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে অর্থমন্ত্রী জানান, পূর্ববর্তী সরকার থেকে প্রাপ্ত দুর্বল অর্থনীতি এবং মধ্যপ্রাচ্য সংকটের কারণে দেশের অর্থনীতি এখন ভঙ্গুর অবস্থায় আছে। এখান থেকে বের হওয়ার চেষ্টা করছে সরকার। অর্থনীতিতে এখন খুবই খারাপ অবস্থায় আছে, যেটা আমরা পেয়েছি। এখান থেকে আগে বেরিয়ে আসতে হবে, এই ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে এসে স্থিতিশীল করতে হবে, তারপরে সম্ভাবনার দিকে যাব, তারপরে অর্থনীতি তার যে আমরা এই যে প্রসপ্যারিটি যেটা বলছি সেটা শুরু হয়ে যাবে। তিনি আরও বলেন, চট্টগ্রাম ও ঢাকার রেল যোগাযোগের সময় 2 ঘন্টা কমিয়ে আনা হবে। এছাড়া চায়না ইকোনমিক জোন, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণ পরিকল্পনার পাশাপাশি চট্টগ্রামকে লজিস্টিক ও শাহ আমানত বিমানবন্দরকে প্যাসেঞ্জার ও কার্গো হাবে পরিণত করার উদ্যোগ নিয়েছে সরকার। ঢাকা চট্টগ্রাম লিঙ্কের জন্য যে লাকসামের যে বিষয়টা আছে, 2 ঘন্টা ট্রাভেল টাইম যাতে কমে আসে ট্রেনে, সেটাও বলা আছে। তো সবগুলো হলে চট্টগ্রাম থেকে যে করিডোর বাংলাদেশের সাথে সেটা হবে, এটা হবে লজিস্টিক্যাল হাব হবে, বন্দরগুলো অনেক বেশি পরিমাণে কাজ করতে পারবে। আবার ওইদিকে আপনার মাতারবাড়ি একটা বড় ধরনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। পরে অর্থমন্ত্রী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন,
এবারের মতো স্বাস্থ্য খাতে বড় বাজেট কখনো দেয়া হয়নি। বাজেটে এত বড় বরাদ্দ স্বাস্থ্য খাতে কোনো সময় হয়নি। বিনিয়োগের জন্য ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই, টাকা তো অ্যালোকেশন করা হয়েছে, কিন্তু এটা প্রপার ইউজ, কোয়ালিটি প্রজেক্টে আমরা ইনভেস্ট করতে চাই। পরে অর্থমন্ত্রী চমেক হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড উদ্বোধন করেন। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। এবারের বাজেটে স্বাস্থ্য ও শিক্ষা খাতের মতো মানব সম্পদ উন্নয়ন খাতেও বরাদ্দ বাড়ানো সরকারের সাহসী পদক্ষেপ বলে মন্তব্য করেছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার তিনি সিলেট মেডিকেল কলেজের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময়ের সময় এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ১.৫ মাসের মাথায় উত্তরাধিকার সূত্রে পাওয়া অর্থনৈতিক বাস্তবতার মধ্য দিয়ে এই বাজেট দিতে হয়েছে। তা সত্ত্বেও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়িয়ে প্রায় ৬৯,০০০ কোটি টাকা করা হয়েছে, যা অত্যন্ত যুগান্তকারী। দেশের স্বাস্থ্য খাতের বিদ্যমান সংকট ও সীমাবদ্ধতা তুলে ধরে শিল্প ও বাণিজ্য মন্ত্রী বলেন, নেপাল, ভুটান, ভারত কিংবা পাকিস্তানের মতো প্রতিবেশী দেশগুলোর চেয়েও আমাদের দেশে চিকিৎসা পেছনে মানুষের ব্যক্তিগত ব্যয় অনেক বেশি। বাজেটের অবজেক্টিভিটিটার মধ্যে একটা মৌলিক চেঞ্জ এসছে। সেই চেঞ্জটা হলো বেশি বেশি ইনভেস্টমেন্ট টু ডেভেলপ হিউম্যান রিসোর্স। এই হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের একটা ডিটারমিনেন্ট হলো মোর অ্যান্ড মোর ইনভেস্ট ইন হেলথ অ্যান্ড এডুকেশন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর লক্ষ্য হলো ইভেন্চুয়ালি জিডিপির ৫% বিনিয়োগ নিয়ে যাওয়া হেলথ এবং এডুকেশনের জন্য। আগামী ১০ থেকে ১২ সপ্তাহের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ফ্যামিলি কার্ড চালু করা হবে। এক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন মহিলা, শিশু এবং সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। শনিবার দুপুরে রংপুর সমাজ সেবা অধিদপ্তর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের পেছনে কাউকে ঘুরতে হবে না, ফ্যামিলি কার্ড প্রত্যেকের বাড়িতে যাবে। এক্ষেত্রে কোনো দুর্নীতি বরদাস্ত করা হবে না। মন্ত্রী আরও বলেন, আগের সরকার রাতের অন্ধকারে ভোট দিয়ে ক্ষমতায় এসেছিল, এজন্য তাদের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা ছিল না। তৈরি করতে ফ্যামিলি কার্ডের কাছে কারো যাইতে হবে না। ফ্যামিলি কার্ড প্রত্যেক বাড়ি বাড়ি যাবে এবং বাড়ি বাড়ি যে তথ্য সংগ্রহ করবে সেই তথ্য ওখান থেকেই তারা কম্পিউটারে আপলোড করবে। সেখান থেকে অটোমেটিক্যালি জেনারেট হবে কারা ফ্যামিলি কার্ড পাওয়ার উপযুক্ত, কারা উপযুক্ত না। ফ্যামিলি কার্ড পাবে সবাই, কিন্তু উপকারভোগীর তার নির্বাচন হবে কম্পিউটারে। পিএমটি প্রক্সিমিট মিনস টেস্ট বলে একটা স্কোরিং আছে, সেই স্কোরিংয়ের মাধ্যমে এটা নির্বাচিত হবে এবং তার পরবর্তীতে এইটা যাচাই বাছাই কিছুটা হবে। তারপরে ইনশাল্লাহ আপনি মনে করতে পারেন ম্যাক্সিমাম ১০ থেকে ১২ সপ্তাহের মধ্যে বাংলাদেশের প্রত্যেক উপজেলায় আপনার রংপুর শহর সহ সর্বত্রই চালু হয়ে যাবে। দেশের কৃষি ব্যবস্থাপনা আধুনিক ও তথ্য ভিত্তিক কাঠামোর মধ্যে আনতে সরকার কৃষক কার্ড চালু করেছে বলে মন্তব্য করেছেন কৃষি মন্ত্রী আমিনুর রশিদ। শনিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে কৃষি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, কৃষক কার্ডের মাধ্যমে উৎপাদন ও বাজারের চাহিদার সমন্বয় হবে। এতে দৌরাত্ম্য কমবে, মধ্যস্বত্বভোগীদের এবং কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবেন। তিনি আরও বলেন, কৃষক কার্ডের আওতায় আসবেন সব শ্রেণীর কৃষকরা। এর মাধ্যমে প্রকৃত কৃষকের তথ্য সরকারের হাতে থাকবে এবং ভবিষ্যতে ভর্তুকি ও প্রণোদনা সরাসরি কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে আগামী দিনে সত্যিকারের কৃষক তার চাহিদা অনুযায়ী তার প্রয়োজনীয় যা কিছু আছে সরকারের মাধ্যমে ডেলিভারি হয়, এগুলি ডেলিভারি করা হবে। এতে করে কৃষক ন্যায্য দামে তার ব্যবহৃত পণ্যগুলি পেয়ে যাবে। একই সাথে কার্ড যেহেতু আছে, আমরা বিক্রির জন্য আমরা একটা সিস্টেম চালু করতে পারবো। যৌতুক, বাল্যবিয়ে, মাদক ও নারী নির্যাতনের মতো সামাজিক অপরাধ নির্মূলে শুধু আইন নয়, সমাজের সম্মিলিত সচেতনতাও জরুরি বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। শুক্রবার রাতে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত যৌতুকবিহীন ৭ দম্পতির গণ বিয়ের অনুষ্ঠানে কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, এমন মানবিক ও সচেতনতামূলক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে এবং নতুন প্রজন্মকে যৌতুক মুক্ত বিয়েতে উৎসাহিত করবে। এ ধরনের আয়োজন সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে এবং সামাজিক অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তিনি। আইনে নিষেধ আছে যৌতুক নেওয়া, ধর্মে আমাদের নিষেধ আছে যৌতুক গ্রহণ করা। এই পাপাচার কাজে কেন আমরা জড়িত থাকি? আর এই যে সোনালী সুন্দর ছেলে বসে আছে 7 জন, 7 ভাই চাম্পা, এই যৌতুক যদি এখানে সম্পর্ক থাকতো, এই সংসার কোনোদিনই সুখের হবে না। সংসার তখনই হবে যখন অর্থনৈতিক লেনদেন থাকবে না স্বামী স্ত্রীর মধ্যে। জামায়াত সমর্থিত আইনজীবী অ্যাডভোকেট নূরে আলম আশরাফ প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য এবং তাকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা হয়েছে। শনিবার সকালে জেলা বিএনপির কার্যালয় থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাতেন খার মোড়ে শেষ হয়। সেখানে আয়োজিত সমাবেশে বক্তারা জানান, চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধ করা ও প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়া একই সূত্রে গাঁথা। তাই সরকার নিয়ে যে কোনো ধরনের ষড়যন্ত্র কঠোরভাবে প্রতিহত করা হবে। তবে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি ও কুরুচিপূর্ণ মন্তব্য করার কথা অস্বীকার করেছেন অ্যাডভোকেট নূরে আলম আশরাফ। তারেক রহমানকে নিয়ে কটূক্তি আর যদি দ্বিতীয়বার করা হয়, আমরা ধরে কিন্তু পুলিশে দিব না, মাধ্যম দিয়ে বিচার করা হবে। প্রধানমন্ত্রী মানবিক প্রধানমন্ত্রীকে নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন, বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল মেনে নেবে না, মেনে নেবে না, মেনে নেবে না। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে আবারও বিএসএফ এর 12 জনকে পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। 59 বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, শুক্রবার রাত 11টার দিকে চকপাড়া বিওপির উল্টো দিকে ভারতের মুসলিমপাড়া এলাকায় অবস্থান নেয় 12 জন নারী, পুরুষ ও শিশু। পরে এলাকার লোকজন সঙ্গে নিয়ে সীমান্তে সতর্কতা বাড়ায় বিজিবি। পরে বিএসএফ এর গাড়িতে ওই 12 জনকে সীমান্ত থেকে সরিয়ে নেয়। বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে। এর আগে গত 19 জুন শিবগঞ্জের চৌকা সীমান্ত দিয়ে 20 জনকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠালেও প্রতিরোধের মুখে ফেরত নেয় বিএসএফ। চাকপাড়া সীমান্ত দিয়ে বেশ কিছু লোক তারা বাংলাদেশে পুশিন করার চেষ্টা করছে। আমরা খবর পেয়ে গ্রামবাসী দ্রুত এসে আসি এবং বিজিবিকে আমরা তৎক্ষণাৎ তলব করি এবং তারা আমাদের সাথে আছে। আমরা পুশিন চেষ্টার জন্য সর্বক্ষণ তাদের সাথে আছি এবং থাকবো। ভারত থেকে লোক পার করছে, আমরা বিএপি কমান্ডারের কাছে সাথে আছি, লোকজন আমরা সারা রাত থাকবো। লক্ষ্মীপুরের রায়পুরে মা ও 3 মেয়েকে হত্যার 9 দিন পেরিয়ে গেলেও উন্মোচিত হয়নি প্রকৃত রহস্য। এলাকায় বাড়ছে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা। এখনো কিছু জানতে পারেনি পুলিশ। একমাত্র জীবিত সদস্য জুনায়েদ ইসলাম সিফাত দ্রুত রহস্য উদ্ঘাটন, দোষীদের শনাক্ত এবং বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন। সহকর্মী আতোয়ার রহমান মনিরের তথ্য ছবিতে রিপোর্ট। লক্ষ্মীপুরের রায়পুরে নির্মম হত্যাকাণ্ডে মা ও 3 বোনকে হারিয়ে এখন নিঃসঙ্গ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন সিফাত। এখন তার একটাই দাবি, হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক বিচার। নিরাপত্তার হীনতার কারণে আজকে আমার একটা পরিবার শেষ হয়ে গেল। তো আমি সরকারের কাছে এটাই চাইবো যে এর পিছনে কে আছে বা এটা কিসের জন্য হয়েছে, ওনারা যেন এটা সঠিকভাবে উদ্ধার করে এবং এর সঠিক বিচার করে। মোবাইল ফোনের কল রেকর্ড, সিসিটিভি ফুটেজ, ফরেনসিক আলামত সহ বিভিন্ন তথ্য বিশ্লেষণ করছে পুলিশের বিশেষ তদন্ত দল। আমাদের প্রশাসনের সর্বস্তরের সর্বোচ্চ চেষ্টা চলমান আছে এই হত্যা রহস্য উদ্ঘাটন করার জন্য। আমিও মাত্র জয়েন করেছি, আমি এখনই থাকবে আসলে এটা কেন ঘটেছে, ঘটনার পিছনের ঘটনা কি, সত্যিকার রহস্য উন্মোচন করার জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে। এই ঘটনার রহস্য উন্মোচন না হয় এলাকাবাসী এখন অজানা আতঙ্কে আছেন। এখন পর্যন্ত ঠিক বুঝতে পারছি না যে এই হত্যাকাণ্ডটি কেন সংঘটিত করা হলো, এর পিছনে আর কেউ জড়িত কিনা এবং এই
হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত কিনা। অতি শীঘ্রই এর ভিতরে কে কে জড়িত আছে, কারা জড়িত আছে বা কারাই কাজ করছে, আমরা চাই এটার বিচার হোক। যেহেতু দিনের বেলা এত বড় একটা ঘটনা, এটা আমরাও চাই যেটা যত দ্রুত এটার একটা সমাধান হোক, প্রকৃত খুনি কারা এটা খুঁজে বের করুক। গত 25শে জুন লক্ষ্মীপুরের রায়পুরে মা ও 3 মেয়েকে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে গণপিটুনিতে নিহত হন অন্তর মজুমদার নামে এক ব্যক্তি। পিন্টু হাজং, ৭১। বিদ্যুৎ সংকটের কারণে নাটোরের চক বৈদ্যনাথ আড়তে রাখা কাঁচা চামড়ার মান খারাপ হচ্ছে। ব্যবসায়ী আরও জানান, প্রচণ্ড গরমে একদিকে চামড়া নষ্ট হচ্ছে, অন্যদিকে গোডাউনে আলো না থাকায় ঠিকঠাক কেনাবেচাও করা যাচ্ছে না। এবার কোরবানির পর দেশের উত্তর এবং দক্ষিণাঞ্চলের 30টির বেশি জেলা থেকে লবণযুক্ত চামড়া এই মোকামে বিক্রির জন্য আনা হয়েছে এবং সংরক্ষণ করা হয়েছে গুদামে। বুলবুল আহমেদের প্রতিবেদন। দেশের উত্তর এবং দক্ষিণাঞ্চলের প্রায় 30 থেকে 34 জেলার লবণযুক্ত চামড়া বিক্রির জন্য আনা হয়েছে নাটোরের চক বৈদ্যনাথ চামড়া মোকামে। কিন্তু অতিরিক্ত গরম আর বিদ্যুৎ বিভ্রাটের ফলে পচে নষ্ট হচ্ছে চামড়া। এরই মধ্যে ছাগল এবং ভেড়ার 10,000 পিস চামড়া ফেলে দিয়েছেন ব্যবসায়ীরা। চামড়া এগুলো আমরা টাকা দিয়ে কিনছি, এই বিদ্যুৎ না থাকার কারণে এগুলো পচে গেছে এবং এগুলো আমরা ফেলে দিছি। চামড়া পচে যাচ্ছে গরমে, বিদ্যুৎ নাই তো, এখানে নাটোরে কোনো বিদ্যুৎ নাই তো। আমাদের ডিসি সাহেব মহোদয় বলেছিলেন পল্লী বিদ্যুতের জিএম সাহেবকে যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ 1 মাস অন্তপক্ষে চামড়া বাজারে দেওয়ার জন্য, কিন্তু আমরা দুঃখের বিষয় আমরা যে জিনিসটা পাচ্ছি না। ব্যবসায়ী আর ট্যানারি প্রতিনিধিরা জানান, গুদামগুলোতে অন্ধকার থাকার কারণে মান চিহ্নিত করে চামড়া কেনা যাচ্ছে না। আর চামড়া ব্যবসায়ী নেতারা বলছেন, ঈদের পরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেননি পল্লী বিদ্যুৎ সমিতি। ডিসি সাহেব এবং সবাই মিলে, বিদ্যুতের লোকজন মিলে সবাই বলছিল যে আমাদের 1 মাস কোনো প্রকারে কারেন্ট যাবে না, বিদ্যুৎ যাবে না। এখন বিদ্যুৎ তো আমাদেরকে এখানে থাকেই না। অন্ধকারে কেউ মাল দেখতে চায় না, আর অন্ধকারে চামড়া যাচাইটা হয়ও না। এখন যে আমাদের পরিস্থিতি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা দায়ভার কে বহন করবে? জানি না পল্লী বিদ্যুৎ এরকম কেন করছে, জানার পরও যে চামড়া পচনশীল চামড়া, এদের বহু চামড়া পচে গেছে, যেমন ভেড়ার চামড়া। এদিকে চামড়া মোকামে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন নাটোরের জেলা প্রশাসক আর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক। যেটা বিদ্যুৎ দিচ্ছে 20 ঘন্টার উপরে বিদ্যুৎ পাচ্ছে ওনারা, কিন্তু 5-6 ঘন্টা পাচ্ছে, 20 ঘন্টা পাচ্ছে না, এটা সত্য। বিদ্যুৎ সরবরাহ প্রদান করা হয়েছে এবং এই ধারা যাতে অব্যাহত থাকে এই জন্য আমরা ইতিমধ্যেই জিএম পল্লী বিদ্যুৎকে নির্দেশনা দিয়েছি। এবছর 10 থেকে 12 লাখ পিস চামড়া নাটোরের চক বৈদ্যনাথ মোকাম থেকে সংগ্রহের আশা করেছেন নাটোরের চামড়া ব্যবসায়ীরা। বুলবুল আহমেদ, ৭১, নাটোর। যমুনার ভাঙনের কবলে পড়েছে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার পিংনা ইউনিয়নের চরাঞ্চলের 4 গ্রামে এই ভাঙনের প্রকোপ বেশি। গত কয়েকদিনে টানা ভাঙনে শত শত বিঘা ফসলি জমি নদীতে মিশে গেছে। হুমকির মুখে পড়েছে সরকারি আশ্রয় প্রকল্পের বসত বাড়ি, মসজিদ, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো। সংবাদদাতা মোমিনুল ইসলাম কিসমতের তথ্য ছবিতে প্রতিবেদন। 1 সপ্তাহ ধরে বেড়েছে যমুনার পানি, তারপর কিছুটা কমেছে। পানি বৃদ্ধি আগের চেয়ে কমলেও এখন বেড়েছে ভাঙন। জামালপুরের সরিষাবাড়ির পিংনা ইউনিয়নেই ভাঙন বেশি। নলসন্ধ্যা, ডাকাতিয়া মেন্দা, মিরকুটিয়া ও কাঁঠালতলা গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই ভাঙনে। এর মধ্যে নদী তীরবর্তী এলাকায় শত শত বিঘা আবাদি জমি ও বেশ কিছু পরিবারের ভিটেমাটি নদী গর্ভে তলিয়ে গেছে। এছাড়াও ভাঙন আতঙ্কে রয়েছে মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি আশ্রয় প্রকল্পের বসতবাড়ি। দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা নেবার দাবি তুলেছেন ভুক্তভোগীরা। গত 15 দিনের মধ্যে মনে করেন যে 2 বিঘা সম্পদ গেছে গা, আর মনে করেন যে যাওয়া আছে, ভাঙতেছি 10বার বাড়ি ভাঙছি। আবার এই আবার যে নদী যে আবার যে নদী যে কাছে আসলো, আমি কেবো হইরে আমি কেবো চলবো এখন সলপাল নিয়ে জোরজমা ব্যাপারে আবার বসত করে কিছু বাঁচি, সেই জোরজমা যদি ভেঙে যায় তাহলে আমাদের বাঁচার পথ আছে। আমাদের বাপদাদার সম্পদ, বাপদাদার ভিটা, এই মাটি চলে গেলে আমাদের এই দুঃখের সীমা নাই। আমরা আসলে সরকারের কাছে কোনো অনুদান চাই না, আমরা চাই এই নদীটা শাসন হোক, নদী সুন্দর একটা খনন কাজের মাধ্যমে একটা গতি নির্ধারণ করা হোক, যাতে আমরা আমাদের বাপদাদার ভিটায়
যাবত বসবাস করে খেতে পারি, থাকতে পারি। ভাঙনের বিষয়ে উপজেলা প্রশাসন অবগত জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, ভাঙন রোধে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে। এখানে আমরা অতি শীঘ্রই যাতে ভাঙন রোধ করা যায় সেই উপলক্ষে আমরা উপজেলা প্রশাসন পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করবো এবং জিও ব্যাকসহ অন্যান্য যে কার্যক্রম রয়েছে সেগুলো পরিচালনা করব। উপজেলার চরাঞ্চলের 4 গ্রামে 10 থেকে 12,000 মানুষ বসবাস করেন। হাসান আহমেদ, 71। রিপোর্টে যেমনটি দেখছিলেন, জামালপুরের সরিষাবাড়ি উপজেলার পিংনা ইউনিয়নের চরাঞ্চলের 4 গ্রামে যমুনা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে এবং গত কয়েকদিনের টানা ভাঙনে শত শত বিঘা ফসলি জমি নদীতে মিশে গেছে। বিষয় বিস্তারিত জানবো, আমরা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মমিনুল ইসলাম কিসমত। মমিনুল, এলাকার অবস্থা এখন কেমন দেখছেন এবং ভাঙন রোধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, উপজেলা প্রশাসন কি বলছে বিষয় এবং এলাকাবাসীও বা কি বলছে এই পরিস্থিতিতে? মেজাবিন, আপনাকে ধন্যবাদ। জামালপুরের সরিষাবাড়ির উপজেলার পিংনা ইউনিয়নের নলসন্দা, মিরকুটিয়া, ডাকাতিয়া, মেন্দা গত এক সপ্তাহ ধরে এখানে তীব্র ভাঙনে, যমুনা নদীর তীব্র ভাঙনে এখানে শত শত বিঘা জমি ইতিমধ্যেই নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে। এখানে যাদের জমি বিলীন হয়ে গেছে সেই সমস্ত কৃষক যারা রয়েছেন তারা একমাত্র কৃষি নির্ভর, তারা সেই কারণে তারা এখন নিঃস্ব হয়ে গেছে। এলাকার মানুষ ইতিমধ্যে আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই অঞ্চলের এই নদী ভাঙ্গন যদি এখনই রোধ করা না যায় তাহলে এখানে সরকারি যে স্থাপনা রয়েছে, এখানে রয়েছে এখানে আশ্রয় প্রকল্প রয়েছে, সরকারি স্কুল রয়েছে, মসজিদ, মাদ্রাসা, স্থানীয় বাজার রয়েছে, এগুলো ইতিমধ্যে কিন্তু একটি হুমকির স্বরূপ দাঁড়িয়েছে। যদি এখনই এটি পদক্ষেপ না নেওয়া যায় তাহলে কিন্তু এটি নদী গর্ভে বিলীন হয়ে যাবে। আমি কথা বলেছি জামালপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের কথা বলেছি, তিনি আমাকে যেটি জানিয়েছেন যে তিনি ইতিমধ্যে এই এলাকা ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন এবং পরিদর্শন মোতাবেক তিনি একটি সমীক্ষা করে যাতে কার্যকরী একটি ব্যবস্থা নেওয়া যায় সেই জন্য তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। আমি কথা বলেছি স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার, তিনি আমাকে যেটি জানিয়েছেন যে তিনি অতি দ্রুত সরকারের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছে বিষয়টি তুলে ধরার জন্য তিনি ইতিমধ্যে জানিয়েছেন। তো এলাকার মানুষ আমাদেরকে যেটি জানিয়েছেন যে প্রতি বছর যে নির্বাচনী হয়, নির্বাচনের সময় জনপ্রতিনিধি যারা আছেন, যারা নির্বাচনের তাদের কাছে ভোট চান, তারা এই নদীকে বাঁধ দিয়ে একটি স্থায়ী টেকসই যে করা যায় সেই বিষয়ে তারা তাদেরকে আশ্বাস দিয়েছে বারবার। কিন্তু প্রতিনিধি যারা রয়েছেন তারা যখন বিজয়ী হন এরপরে আর এলাকার মানুষের সাথে ওই অঞ্চলে আর তারা যান না। এটি তাদের ক্ষোভের কথা, দুঃখের কথা তারা আমাদেরকে যে জানিয়েছেন। তারা আরো যেটি বিষয়টি জানিয়েছেন যে সরিষাবাড়ি উপজেলার পিংনা ইউনিয়নের নলসন্দা গ্রামটি ইতিমধ্যেই সরিষাবাড়ির মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার পথ রয়েছে। এই যে কৃষক যারা রয়েছে তারা একমাত্র নির্ভরশীল হয়েছেন কৃষি উপরে। এই কৃষির যে অবস্থা, তারা কিন্তু চরাঞ্চলে যে মানুষ তারা ওই কৃষি উৎপাদন করে শহরে নিয়ে আসার পরেও তারা ন্যায্য মূল্য পান না। সেই ন্যায্য মূল্য না পেয়ে একভাবে তারা দিশেহারা হয়ে পড়েন এবং এখন যে নতুন করে ভাঙন শুরু হয়েছে, আমি আজকে সেই অঞ্চলে পরিদর্শনে গিয়েছিলাম, প্রতিবেদন করার জন্য গিয়েছিলাম। আজকে নতুন নতুন এলাকাগুলা প্লাবিত হচ্ছে, ভেঙে যাচ্ছে। এখানে কৃষকের মমিনুল, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, জামালপুরের সরিষাবাড়ি থেকে যুক্ত ছিলেন সহকর্মী মমিনুল ইসলাম কিসমত। 4 দশক ধরে ঢাকার ধামরাইয়ে অযত্নে পড়ে আছে 300 কোটি টাকায় নির্মিত একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশাল অবকাঠামো। ক্যান্সারে মৃত্যু হওয়া বাবার ইচ্ছায় জনসেবার উদ্দেশ্যে হাসপাতাল নির্মাণ শুরু করেছিলেন শিল্পপতি খান মোহাম্মদ ইকবাল, কিন্তু টাকার অভাবে থেমে যায় কাজ। এখন চিকিৎসা সেবার সুযোগ সৃষ্টিতে মেডিকেলটি চালুর দাবি এলাকাবাসীর। রাসেল হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। ধামরায়ে 16 একরের বিশাল এই ক্যাম্পাসে হওয়ার কথা ছিল আধুনিক একটি হাসপাতাল। নির্মাণ করা হয় চিকিৎসক ও শিক্ষার্থীদের জন্য আবাসিক হোস্টেল, দৃষ্টিনন্দন মসজিদ ও পুকুর। স্বপ্ন ছিল স্বল্প খরচে চিকিৎসা সেবা দেওয়া হবে সাধারণ মানুষকে, কিন্তু টানা 20 বছর কাজের পর আর্থিক সংকটে থেমে যায় নির্মাণ কাজ।
শিল্পপতি ইউনুস খান ক্যান্সারে মারা যাওয়ার আগে সন্তানদের একটি ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছিলেন। বাবার ইচ্ছায় ১৯৮৫ সালে হাসপাতালের কাজ শুরু করেন খান মোহাম্মদ ইকবাল। ২০১৭ সালে খান মোহাম্মদ ইকবালের মৃত্যুর পর প্রকল্পটি মুখ থুবড়ে পড়ে। এরপর থেকেই পরিত্যক্ত ক্যাম্পাস হয়ে ওঠে মাদকসেবীদের আড্ডা। এখন এই পরিত্যক্ত অবস্থার কারণে এই জায়গাগুলোতে বিভিন্ন এলাকার মাদক সেবীরা এখানে এসে দেখলাম মানে মাদক খাওয়ার একটা আড্ডাখানায় রূপান্তরিত হয়েছে। আমরা অনেক মেডিকেল কলেজ হাসপাতালও দেখছি, কিন্তু সেই তুলনায় এই হাসপাতালটা তার চেয়ে বড়। এইখানে যদি এই হসপিটালটা চালু থাকতো তাহলে শুধু ধামরাই না, সারা বাংলাদেশের মানুষ এখানে সেবা নিতে পারতো। বাংলাদেশ সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে এই বিশাল একটা প্রজেক্ট, এত টাকার একটা প্রজেক্ট বা বিশাল একটা মহৎ কাজ, এই প্রজেক্টটা হচ্ছে অতি দ্রুত সচল করার জন্য। মেডিকেল কলেজ আছে, এটার ভিতরে একটা মসজিদ আছে, মসজিদটা চালু করলে আমাদের পক্ষে খুব ভালো হয়। মালিক পক্ষ বলছে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে তারা হাসপাতালের কাজ সম্পূর্ণ করতে চান। খান মোহাম্মদ ইকবাল উনি মারা যাওয়ার পরে জিনিসটা একটু অভিভাবকহীন হয়ে গেছে। যদি এটা করার জন্য কেউ উদ্যোগ প্রকাশ করে তাহলে পরে মোটামুটি ভাবে সে করতে পারবে। সেই ধরনের লোকের সাথে লোকেশনটা হয় নাই বিধায় এখনো করা হয় নাই। উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান, হাসপাতালটির উদ্যোক্তা পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা ইতিমধ্যে ব্যাপারে খোঁজখবর নিয়েছি, তার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করছি আমরা। যদি সরকারিভাবে কোনো কিছু করা যায় তবে সেক্ষেত্রে আগে এটা যেহেতু ব্যক্তিগত সম্পত্তি, ব্যক্তি পর্যায়ে নির্মাণের চেষ্টা করেছিলেন, তারা যদি সম্মতি দেয় তাহলে আমরা এটা সরকারকে অ্যাপ্রোচ করব। এলাকার লোকজন মনে করেন হাসপাতালটি চালু করলে ধামরাই, সাভার, মানিকগঞ্জ ও টাঙ্গাইল অঞ্চলের বহু মানুষ উন্নত চিকিৎসা সেবা পাবে। পিন্টু হাজং, ৭১। সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রায় ২ বছর ধরে নেতৃত্বহীন অবস্থায় রয়েছে। প্রশাসকের মাধ্যমে কার্যক্রম চললেও ৮ মাস ধরে স্থগিত চেম্বার নির্বাচন। ব্যবসায়ীরা জানান, নির্বাচিত প্রতিনিধি না থাকায় তাদের অনেক সমস্যা তুলে ধরতে পারছেন না। মুহিত দিদারের প্রতিবেদন। সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি গত প্রায় ২ বছর ধরে কার্যত অভিভাবকহীন অবস্থায় রয়েছে। ব্যবসায়ীরা জানান, ২০২৪ সালের ৫ই আগস্ট সরকারের পতনের পর তৎকালীন সভাপতি আত্মগোপনে চলে যান। পরে সদস্যদের দাবির মুখে শীর্ষ নেতৃত্ব পদত্যাগ করলে সংগঠনের কার্যক্রম সচল রাখতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। দীর্ঘদিন থাকি সিলেট চেম্বারটা অরক্ষিত অবস্থায় আছে, মানে প্রশাসকের মাধ্যমে প্রশাসকের তো ব্যবসায়ী সমাজের কিছু করতে পারে না। দুর্ভাগ্যজনক হলে সত্যি যে আমাদের সিলেট চেম্বার অফ কমার্স অনেক দিন ধরে নির্বাচনবিহীন অবস্থায়, জনপ্রতিনিধি ব্যবসায়ীদের প্রতিনিধিবিহীন অবস্থায় পড়ে আছে। যেহেতু চেম্বার অফ কমার্স ব্যবসায়ীদের সংগঠন, আমার মনে হয় বর্তমান সরকারি যিনি প্রশাসক আছেন ওনাকে বাদ দিয়ে যদি ব্যবসায়ী সংক্রান্ত যদি কাউকে প্রশাসকের নিয়োগ দেওয়া হয় তাহলে চেম্বার কমার্সটা সচল থাকবে। এর আগে ২০২৫ সালের ৪ আগস্ট চেম্বার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ৪ নভেম্বর ভোট গ্রহণের দিনও ঠিক করা হয়েছিল, কিন্তু ১৫ অক্টোবর কয়েকজন সাবেক পরিচালক সদস্যপদ পুনঃযাচাইয়ের আবেদন করলে বাণিজ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে নির্বাচন স্থগিত করে। সাবেক চেম্বার নেতারা বলছেন, সিলেট চেম্বার দীর্ঘদিন ধরে নির্বাচিত নেতৃত্ববিহীন থাকায় ব্যবসায়ীরা নানান সমস্যায় পড়ছেন। গণতান্ত্রিক সরকার, বর্তমান সরকারে যেভাবে ব্যবসা বান্ধব বাজেট ঘোষণা করেছে, তো এর জন্য যত তাড়াতাড়ি সম্ভব সিলেট চেম্বারে একজন প্রাইভেট সেক্টর থেকে প্রশাসক দিয়ে আমি ব্যক্তিগতভাবে বলবো প্রশাসক করে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য। চেম্বারের প্রশাসক বলেন, ভোটার তালিকা যাচাই বাছাইয়ের কাজ শেষে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে নতুন নির্বাচনের তারিখ ঠিক করা হবে। ভোটার তালিকা যাচাই বাছাইয়ের যে নির্দেশনা আমরা বাণিজ্য মন্ত্রণালয় থেকে পেয়েছি তার প্রেক্ষিতে আমাদের ভোটার তালিকা যাচাই বাছাইয়ের কার্যক্রম চলমান আছে। কার্যক্রম সম্পন্ন হলেই আমরা যত দ্রুত সম্ভব নির্বাচন আহ্বান করব। অন্যদিকে চেম্বারের নির্বাহী সচিব জানান, নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি তাদের আছে। এখন পর্যন্ত প্রশাসকের মাধ্যমে চেম্বার পরিচালিত হচ্ছে, তো এখন আমরা আশা করছি আমরা মিনিস্ট্রি থেকে কোনো অর্ডার পেলেই নির্বাচনের কোনো অর্ডার পেলেই আমরা নির্বাচন কার্যক্রম শুরু করে দেবো। ৮ মাস ধরে ঝুলে থাকা চেম্বার নির্বাচনের জট কবে কাটবে তার নির্দিষ্ট উত্তর দিতে পারেনি কোনো কর্তৃপক্ষ। আল ইমরান, ৭১। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে।
এর প্রভাবে ঝোড়ো হাওয়ার শঙ্কায় পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরে 3 নম্বর ও কয়েকটি অঞ্চলের নদী বন্দরে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে পটুয়াখালীর রাঙাবালি ও পায়রা সমুদ্র বন্দর এলাকায় আকাশে কখনো মেঘ কখনো রোদের দেখা যাচ্ছে। শনিবার সকাল থেকে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। নদ নদী শান্ত থাকলেও গভীর সাগর রয়েছে উত্তাল। বৈরী আবহাওয়ার কারণে গভীর সাগরে থাকা অনেক মাছ ধরার ট্রলার উপকূলের কাছাকাছি এসে নিরাপদ আশ্রয় নিয়েছে। পটুয়াখালী সহ দেশের 9 অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া এবং বজ্র বৃষ্টির শঙ্কা করছে আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সর্বশেষ তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, বর্তমানে কত নম্বর সতর্ক সংকেত চলছে এবং সমুদ্র বন্দরের আশপাশের পরিস্থিতিটা কেমন দেখছেন? এই পরিস্থিতির মোকাবেলায় কি ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হলো জানাবেন। মেহেজাবিন, শুরুতেই আসলে বর্তমান আবহাওয়ার পরিস্থিতি জানিয়ে দিতে চাই। কখনো রোদ, কখনো বৃষ্টি, আবার কখনো মেঘাচ্ছন্ন আবহাওয়া। সকাল থেকে এমন পরিস্থিতি কিন্তু বিরাজমান রয়েছে এবং দুপুর গড়িয়ে যখন বিকেল হয় এখন কিন্তু রোদেলা আকাশ, একেবারে ঝলমলে রোদ রয়েছে। তবে এই রোদের আড়ালেও কিন্তু গভীর বঙ্গোপসাগর উত্তাল রয়েছে, যার কারণে মাছ ধরার যে জেলে ট্রলারগুলো ছিল সেগুলো কিন্তু উপকূলের কাছাকাছি এসে আশ্রয় নিয়েছে। আমরা বিভিন্ন মৎস্য ঘাটে এমন চিত্র কিন্তু দেখতে পেয়েছি এবং সেই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি, আবহাওয়ার সবশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে লঘুচাপটি অবস্থান করছিল এটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং এটি একই এলাকায় অবস্থান করছে। এবং সেই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি, নদী বন্দরের জন্য দেয়া আজ রাত 1টা পর্যন্ত যে পূর্বাভাস, তাতে পটুয়াখালী অঞ্চলকে 1 নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এবং সার্বিক পরিস্থিতি যদি আবহাওয়ার আপনাকে জানিয়ে রাখি যে এই কিন্তু কখনো কখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, মেঘাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করছে, আবার রোদ উঠছে, এমন কিন্তু একটি পরিস্থিতি দেখছি। তবে এতে সবচেয়ে বেশি যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটি হচ্ছে জেলেরা, কারণ জেলেরা মাছ শিকার করতে পারছেন না। 3 সপ্তাহ আগে তাদের 58 দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞা শেষ হয়েছে, এরপরেই কিন্তু এই বৈরী আবহাওয়া সৃষ্টি হয়েছে এবং আবহাওয়া অফিস বলছে যে আগামীকাল থেকে কিন্তু ভারী বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে এই সুস্পষ্ট লঘুচাপটি এটি যদি ঘনীভূত হয় সেক্ষেত্রে এটি নিম্নচাপে পরিণত হতে পারে। তবে এটি ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার কোনো সম্ভাবনা নেই, এমনটি কিন্তু আবহাওয়া অফিস বলছে। এবং সেই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু কৃষি জমিতে তেমন কোনো ফসল মাঠে এই মুহূর্তে নেই, যার কারণে সেই ক্ষতির সংখ্যাটুকু অনেকটাই কম। এবং এই কথা বলতে বলতেই কিন্তু এখন আবার গুড়ি গুড়ি বৃষ্টি ঝরছে। এই পরিস্থিতির মধ্যেও কিন্তু আবার রোদেলা যে আকাশ ছিল সেটি কিন্তু মেঘের চাদরে ঢেকে পড়েছে। আপনি দেখছেন, ক্যামেরা পার্সনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, আমি এই মুহূর্তে আগুনমুখা নদীর তীরে রয়েছি। এই তীরবর্তী কিন্তু পায়রা সমুদ্র বন্দর এবং রাঙাবালি অংশ। এই এলাকাটিতে কিন্তু এই মুহূর্তে একেবারে যে রোদেলা আকাশ আমরা দেখেছিলাম সেটি কিন্তু মেঘের চাদরে ঢেকে পড়েছে এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতি কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি। ঠিক সকাল থেকে একই ধরনের পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছিল। এভাবেই কিন্তু ঘন ঘন আবহাওয়ার যে কামরুল, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী কামরুল হাসান। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের আপডেট তিনি আমাদের জানাচ্ছিলেন। বরিশালের বাবুগঞ্জে আড়িয়াল খাঁ নদের তীরে লোহালিয়া এলাকায় মান্তা শিশুদের জন্য বেদে পাঠশালা খুলেছেন 2 বোন মিতু এবং মুন্নি। স্কুল বিমুখ এই শিশুদের নিজ বাড়ির উঠানে বিনামূল্যে তারা প্রাথমিক শিক্ষা দিচ্ছেন। বিষয়টি জানার পর কাছের প্রাথমিক বিদ্যালয়ে তাদের জন্য বিকেলবেলা ক্লাসের ব্যবস্থার আশ্বাস দিয়েছেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। বিধান সরকারের রিপোর্ট। বৈকালীন এই পাঠশালায় মনের আনন্দে পড়াশোনা শিখছে মান্তা শিশুরা, অথচ পড়াশোনার জন্য সরকারি স্কুলে গিয়ে পড়তে হয়েছে নানা বিড়ম্বনায়। বেশিরভাগ ঝরে গেছে স্কুল থেকে। আমরা স্কুলে গেছিলাম, আমাকে পোলা পাইনি, আমাকে ব্যবহার্য বলে দেখে মোরা আর যাইনি। বৃহস্পতিবার হলে নাচ গান করায়, কবিতা বলায়, গজল গাওয়ায়। আমি বিকালে পড়তে আসি, স্কুল ভালো লাগে, আমি ক-খ পড়তে পারি। অভিভাবকরা জানান সংসারের হাল ধরতে গিয়ে তাদের পড়ালেখা হয়নি, তবে তাদের সন্তান এখন লেখাপড়া করতে পারায় তারা খুশি। কোনো পয়সা লাগে না, ধরেন মোরা নদীর কিনারে থাই দেখি ওই
এই হ্যাঁ মাইয়া মুন নিয়ে ভাই নিয়ে মুখে পোলা ভাই নিয়ে পড়ালেখা করার জন্য বাচ্চারা চেষ্টা করি যে পড়াশোনা করার জন্য যদি স্কুল হয় এনে ভালো হয় তা পড়ালে একটু শিক্ষা দীক্ষা হইবে। পিছিয়ে পড়া মান্তা শিশুদের বিনামূল্যে পাঠদানের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার গণ্যমান্যরা। তারা সহায়তা দিয়ে পাশে থাকার আশ্বাসের পাশাপাশি সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানান। এটা একটা ভালো উদ্যোগ, কারণ যে বাংলাদেশ যে নিরক্ষরতা মুক্ত করতে চাইতেছে এটার জন্য একটা মানে প্লাস পয়েন্ট। প্রশাসন যদি আগে আসে, আমরা যদি থাকি, তাহলে এই বেদের সন্তানরা এরা সুশিক্ষায় শিক্ষিত হবে। স্কুলের শিক্ষক জানান মান্তা শিশুদের পড়ালেখার জন্য পাঠশালাটি খোলা হয়েছে, কিন্তু খোলা আকাশের নিচে হয় বৃষ্টির দিনে সমস্যায় পড়তে হয়। পড়ালেখার দিকে ওরা যাচ্ছে না, সো আমি চিন্তা করলাম আমাদের দিক থেকে দেখি যদি আমরা নিজেদের উদ্যোগে নিজের নাম বর্ণ পরিচয়টুকু ওদের দেয়া যায়। এখানে একটা মানে স্থায়ীভাবে একটা স্কুল দেওয়া যেত, আমি যদি ওদেরকে নিয়ে যাতে ক্লাস করতে পারি তাহলে আমার খুব ভালো হতো। জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, কাছের প্রাথমিক বিদ্যালয়ে শিশুরা যেন বিকেলবেলা ক্লাস করতে পারে সেজন্য ব্যবস্থা নেওয়া হবে। বর্ষা মৌসুমে যাতে শ্রেণী কার্যক্রম ব্যাহত না হয় সেজন্য আমাদের স্কুলে হওয়ার পরে আমাদের স্কুল ঘর ব্যবহার করার জন্য যথাযথ কর্তৃপক্ষের সাথে পরামর্শক্রমে আমি এই সুযোগ করে দিব। জানুয়ারি মাস থেকে পূর্ব লোহালিয়া এলাকায় শুরু হওয়া এই বেদে স্কুলে 40 জন শিক্ষার্থী রয়েছে। বিধান সরকার, 71, বরিশাল। চলছে দেশচোখ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথে।